আচ্ছা আমি কি আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে নোট দিছি কোনো? দি নাই তাই না? না মনে হয় ভাইয়া পাইনি। আচ্ছা আমি কি চ্যাট বক্সে দিয়ে দিলে পাবেন? চ্যাট বক্সে দেখি না, দিয়ে দেন, দেখবেন কপি করতে পারি কিনা। আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, মানে ইনভেস্টর অ্যাপ্রেজালের নোটগুলো দিয়ে দিচ্ছি। নোটটা হলে পরে দেখবেন যে আরো ইফেক্টিভ হইতো, মনে ছিল না। মনে হচ্ছে ডাউনলোড হচ্ছে তো। না নিতে পারতেছেন তো তাই না? জি জি জি। ঠিক আছে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। মনে কিছু নাই। কিছু আচ্ছা আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে ম্যাথের ফরম্যাটটা দেখি, যে আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে ম্যাথ গুলো কিভাবে দাঁড় করাবো। হ্যাঁ এই ফরম্যাটটা আমরা একটু দেখি, যে ম্যাথের ফরম্যাট গুলো দেখি। ম্যাথ ফরম্যাট আচ্ছা আমার তো এখানে কি থাকে, যে পিরিয়ড থাকে তাই না? আমি বললাম ধরে নিলাম যে 4 বছরের একটা প্রজেক্ট। এটা আমরা টেবিল করে করব, সুবিধা দেবেন। কষ্ট কম করতে হবে না। ধরে নিলাম 4 বছরের প্রজেক্ট। উপরে আমরা কি লিখি? সেলস লিখি তাই না? উপরে আমরা সেলস লিখি, হ্যাঁ উপরে সেলস। এখান থেকে লিস্ট করি কি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল ভেরিয়েবল কস্টের মধ্যে কি আছে আমার? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড, তাই না? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড, ওভারহেড। আচ্ছা লেস incremental fixed cost, incremental fixed cost। তাহলে আমরা কি করি? সেলস থেকে বাদ দিই কি ভেরিয়েবল কস্ট বাদ দিই। হ্যাঁ ভেরিয়েবল কস্ট আমাদের কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড। এইখান থেকে বাদ দিই কি ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট আমরা বাদ দিই। ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট গুলো আমরা বাদ দিই। আচ্ছা কোনো কিছু না বুঝলে বললেন, হ্যাঁ যে মনে করেন যে না এই জিনিসটা আপনি আমাদের একটু এক্সপ্লেইন করেন, আর আমি এক্সপ্লেইন করলাম। আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে রাখি সবচেয়ে ভালো, একটা ব্র্যাকেট দিয়ে রাখি সবগুলো কপি করে ফেলি সবচেয়ে ভালো।
এই ফরম্যাটিং এক্সেলে করলে কি ভালো হতো কিনা, সময় কম লাগতো? হ্যাঁ, এই ফরম্যাটে করতে পারলে ভালো হবে, এই জন্য আমি দেখা দিচ্ছি এই ফরম্যাটটা। আপনি কিন্তু একটা ফরম্যাটে দাঁড় করাইতে হবে, কিন্তু এই ফরম্যাটটাই ভালো, আমি যে ফরম্যাটটা ড্র করতেছি এই ফরম্যাটটা ভালো। ঠিক আছে। তাহলে আমরা সেলস থেকে বাদ দিলে আমরা এখানে একটা ফিগার পাবো না? আমরা এখানে একটা কিন্তু ফিগার আসবে, তাই না? জি। আচ্ছা, এখান থেকে আমি কি বাদ দিব? ট্যাক্সটা বাদ দিব, ট্যাক্স বাদ দিব, যে রেট দেওয়া থাকবে ট্যাক্স এট দ্য রেট, যে রেট আমার ট্যাক্স দেওয়া থাকবে এই রেটে আমি ট্যাক্সটা বাদ দিব। আচ্ছা, বাদ দিলে তো আমি একটা ফিগার পাবো। এখানে তো আচ্ছা, এরপরে আমরা কি করব? আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে কনসিডার করব। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে কনসিডার করব। আচ্ছা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো আমার এখানে হবে, তাই না? আমার একটা সেল বেস ভ্যালু থাকবে না, যে অ্যাসেটটা তো আমি বিক্রি করে দিব, আমি তো একটা সেল বেস ভ্যালু পাবো, তাই না? আমার একটা সেল বেস ভ্যালু থাকবে, সেল বেস ভ্যালু, সেল বেস ভ্যালুটা আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কলামে লিখতে পারি। আচ্ছা, এই দেখেন সেল বেস ভ্যালুর পরে ট্যাক্সের কোনো ইমপ্যাক্ট থাকবে না, এটা একটু মাইন্ডে রাখতে হবে যে সেল বেস ভ্যালুর পরে কি ট্যাক্সের কোনো কিছু থাকবে না, ইমপ্যাক্ট নাই। হ্যাঁ, ট্যাক্সের কোনো ইমপ্যাক্ট নাই। আচ্ছা, আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা করছি এটা কোনো একটা প্রজেক্টে করছি বা কোনো একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমি কি করতে পারবো? অ্যাসেটের এগেইনস্ট আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো না? অ্যাসেটের এগেইনস্ট আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। এখানে একটা জিনিস মনে রাখতে পারেন যে depreciation is not a relevant cash flow but tax savings on tax depreciation is a relevant cash flow. এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি। এটা লিখে রাখতে পারেন, মানে সহজ হলে পরে লিখে রাখতে হবে কিছু কিছু। depreciation is not a relevant cash flow but tax savings on tax depreciation is a relevant cash flow. আচ্ছা, তার মানে আমার এখানে কি আসবে? tax savings on tax depreciation। আচ্ছা, এই জিনিসটা দেখবেন আমাদের মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল ম্যাথের ফার্স্ট ওয়ার্কিং এটা হবে, ট্যাক্স সেভিংস আর ট্যাক্স ডিপ্রিসিয়েশন। এই ওয়ার্কিংটা কিন্তু আমাকে করতে হবে। তারপরে নোট 1 বা ওয়ার্কিং 1, এটা আমার কোথায় আছে? নোট 1 এ দেয়া আছে। নোট 1 এ এই ওয়ার্কিংটা দেয়া আছে, ট্যাক্স সেভিংস অন ট্যাক্স ডিপ্রিসিয়েশনটা আমার নোট 1 এ দেয়া আছে। আমরা দেখবেন ট্যাক্স সেভিংস অন ট্যাক্স ডিপ্রিসিয়েশন একটা ওয়ার্কিংও দেখব যে ইয়ার এন্ডিং এ আমার কি হইতে পারে, এদার প্রফিট হইতে পারে অথবা লস হইতে পারে। ইয়ার এন্ডিং এ আমার প্রফিট মানে আমরা একটা ওয়ার্কিং দেখব যে যে ট্যাক্স সেভিংস অন ট্যাক্স ডিপ্রিসিয়েশনটা এটা কি ইয়ার এন্ডিং এ এটা পজিটিভ ব্যালেন্স হবে নাকি নেগেটিভ ব্যালেন্স হবে। আচ্ছা, আর এটা হচ্ছে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, আমি বললাম কি ডেপ্রিসিয়েশন ইজ নট এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো বাট ট্যাক্স সেভিংস অন ট্যাক্স ডিপ্রিসিয়েশন ইজ এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। যেমন ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কেও বলা আছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ নট এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। ওয়ার্কিং ক্যাপিটালটা কি রিলেভেন্ট ক্যাশ ফ্লো না, বাট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। বাট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল কি ইজ এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। তার মানে
এটাও কিন্তু আমাকে একটা নোটে করতে হবে বা ওয়ার্কিং এ করতে হবে। এটা নোট 2 লিখে রাখলাম, নোট 2 করে লিখে রাখলাম। যেটা ব্র্যাকেট হবে। ওয়ার্কিং ক্যাপিটালটা কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, হ্যাঁ এটা মাইন্ডে রাখতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটালটা কি হবে, যে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, সবসময় যে মাইনাস হবে এরকম না, কিন্তু প্লাস হইতে পারে। আর ইয়ার এন্ডিং এ এটা পজিটিভ থাকবে। আসান ভাই কি ইউজ করতেছেন? ও আসান ভাই দুইটা। হ্যাঁ আসান ভাই দিয়ে দিছেন। আমি কি পাবো? নেট ক্যাশ ফ্লোস পাবো না? নেট ক্যাশ ফ্লোস পাবো তাই না? নেট ক্যাশ ফ্লোস পাবো। ওয়ার্কিং ক্যাপিটালটা মনে রাখেন যে ওয়ার্কিং ক্যাপিটাল কি হতে পারে, যে ফার্স্ট ইয়ারে তো নেগেটিভ হবে, সেকেন্ড ইয়ারে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, থার্ড ইয়ারে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওয়ার্কিং ক্যাপিটালটা ফোর্থ ইয়ার হইতে পারে, থার্ড ইয়ার হইতে পারে, ফোর্থ ইয়ারে আমার পজিটিভ হবে। আমরা তো নেট ক্যাশ ফ্লো পেলাম, সেক্ষেত্রে আমরা কি করবো? এনপিভি বের করবো না? এনপিভি ক্যালকুলেট করবো না? আচ্ছা এনপিভিটা করবো আমরা এইভাবে, হ্যাঁ মাইনাস আমার যে ফিগারটা থাকবে প্লাস এফবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n, 1 প্লাস আই এফবি ডিভাইডেড 1 প্লাস আই, তাই না? 1 প্লাস আই প্লাস এফবি, এটা আমরা এফবি 2 লিখতে পারি, এফবি 2 এফবি 1 ফিউচার বিলো ইয়ার 1, ফিউচার বিলো ইয়ার 2। ট্যাপ 2 প্লাস এফবি 3 divided 1 plus I bracket cap 3 plus বুঝা গেছে তো তাই না ফরম্যাটটা? জি আচ্ছা আমরা ট্যাক্সের ইস্যুটা একটু দেখি, হ্যাঁ ট্যাক্স সম্পর্কে কি বলছে। সমস্যা নাই বিকাশ করে আপনি আমার করবেন তাই ওটা নিতে হবে, ওটা ফার্ম থেকে নিতে হবে। হ্যাঁ ফার্ম থেকে দেন সমস্যা নাই, আপনি টাকা পে করে দেন, ফার্ম থেকে নিয়ে নিয়ে কালকে শনিবার আছে, কালকে একটু কষ্ট করে নিয়ে ফার্ম থেকে আপনি নিতে পারবেন যে কোনো সময়। আমার এখানে লোক আছে, আমি বলে দিব না, এখানে ফকুর নামে একটা ভাইয়া আছে, ফকুর নাম। ওকে
আমাদের হলো 9টা থেকে পুরো তো 9টা থেকে 5টা 9টা থেকে 4টা শুরু করে দেবেন আবার জি 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 দেন দেন আপনি তো এখানে মিনিট তাই না একটা মিনিট তো জি 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 দেন ঠিক আছে আচ্ছা ওই ভ্যালিড নোটটা কাউকে দিয়েন না হ্যাঁ এটা আমার একটা রিকোয়েস্ট করব যেটা আপনি এই স্টাডির জন্য দেখেন এটা আমার রিকোয়েস্ট করব না ঠিক আছে আচ্ছা আমরা ট্যাক্স ইস্যুটা দেখি আচ্ছা ট্যাক্স ইস্যুর এখানে তিনটা কনসেপ্ট আছে এটা মানে আমরা একটু একটু জানি যে এটা হলো ব্যালেন্সিং চার্জ এটা হলো ব্যালেন্সিং অ্যালাউন্স আর এটা হলো ট্যাক্স সেভিংস ব্যালেন্সিং চার্জ ব্যালেন্সিং অ্যালাউন্স এন্ড ট্যাক্স সেভিংস ট্যাক্স সেভিংস আর ট্যাক্স রিলিফ সে ফর এক্সাম্পল একটা অ্যাসেট কস্ট হলো 10,000 টাকা ট্যাক্সের নিয়ম হলো কি যে অ্যাসেট আপনি পারচেজ করছেন কবে ট্যাক্সের নিয়ম হলো কি যে অ্যাসেট আপনি পারচেজ করছেন কবে হ্যাঁ আমি প্রজেক্টটা শুরু করব 2021 থেকে 2021 এর জানুয়ারি থেকে শুরু করব আচ্ছা আমি যদি 20 ডিসেম্বরে পারচেজ করি না অ্যাসেটটা সেক্ষেত্রে কিন্তু 20 কি করতে পারবো আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা ক্লেম করতে পারবো বোঝা গেছে কিনা মানে ট্যাক্সে তো নিয়মই এরকম যে বছরে যে কোনো সময় পারচেজ করেন না কেন হুইল ইয়ার ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাবেন আর আমি ধরে নিচ্ছি যে আমার ইনকাম ইয়ার হলো জানুয়ারি টু ডিসেম্বর আমি ধরে নিচ্ছি যে আমার ইনকাম ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর যেমন আমাদের কান্ট্রি থেকে ব্যাংক ইন্স্যুরেন্স এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এদের তো ইনকাম ইয়ার কি জানুয়ারি টু কি ডিসেম্বর আচ্ছা কস্ট 10,000 টাকা আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব কত ধরে নিলাম ডেপ্রিসিয়েশন রেট হলো 20% আচ্ছা 2,000 টাকা বেরোবে কি ডাব্লিউডিপি না কবে ডাব্লিউডিপি এটা এন্ড অফ ফার্স্ট ইয়ার एक WB at end of first year, bracket लिखिए end of first year. টাকা আচ্ছা এরপরে আবার ডেপ্রিসিয়েশন চার্জ করব 20% কত 1600 WDB end of second year second year ইয়ারলি ট্যাক্স সেভিংসটা বের করতে হবে না ইয়ারলি যে ট্যাক্স সেভিংটা ওটা বের করতে হবে এটা আমরা বের করব হ্যাঁ ইয়ারলি ট্যাক্স সেভিংসটা বের করব আচ্ছা আচ্ছা এটা আমরা বের করব এটা পাশাপাশি কত আসবে ভাইয়া 6,400 তাই না 6,400 তাই না হ্যাঁ 6,400 আচ্ছা আমরা একটা শর্টকাট ওয়েতে করি হ্যাঁ মানে ছোট করে করি এটা 5 ইয়ার্স না ধরে আমরা এটা ধরে নিই যে 3 বছর হ্যাঁ ঠিক আছে থার্ড ইয়ারে আমি এটা বিক্রি করে দিছি সেল করছি 6,000 টাকা আচ্ছা আমরা ফার্স্টে ধরে সেল করছি 7,000 টাকা তাহলে কি হয়েছে আচ্ছা এই নিয়ম হলো কি যে বছর বিক্রি করব না ওই বছর কোনো ট্যাক্স ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে না এটা কল রিসিভ করি হ্যাঁ সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া এই তো ভাই ভালো আছে ভাইয়া
আচ্ছা তাহলে আমার কি 600 টাকা ব্যালেন্সিং চার্জ, তাই না? হ্যাঁ ভাই পাইছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। হ্যাঁ মাতা করিম পল্টনটা। আপনি যে বিজয়নগর পানি ট্যাঙ্কি এখানে নামলি আপনি, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার তো, তাই না? আচ্ছা আমরা এর সাথে সাথে ট্যাক্স সেভিংসটা বের করব। ট্যাক্স সেভিংস কেন এট দ্য রেট, আমি কোম্পানি ট্যাক্স রেট ধরে নিলাম 25%, ধরে নিলাম 25%, না কোম্পানি ট্যাক্স রেট বলাই থাকবে। আচ্ছা দেখেন আমার জিরোতে ট্যাক্স সেভিংস হবে কত, 500, তাই না? জিরোতে ট্যাক্স সেভিংস হবে 500। ইয়ার ওয়ানে আমার ট্যাক্স সেভিংস হবে কত? আচ্ছা এটা এন্ড অফ 1 ইয়ার না, কিন্তু এটা বিগিনিং অফ 1 ইয়ার, বুঝতে পারছেন? এটা কিন্তু ওপেনিং, এটা কিন্তু এন্ড না। এটা লেক্সিবল করছি, হ্যাঁ এটা ওপেনিং। এটা ওপেনিং হবে, ওপেনিং না, কারণ আমি কি বলছি যে আমি যদি 21-এ প্রজেক্ট শুরু করি আর যদি 20-এ যদি অ্যাসেট পারচেজ করি, ধরেন যে আমার ইয়ার এন্ড হলো 31 ডিসেম্বর, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, জিরোতেই ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন পাবো না, ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন মানে জিরোতেই আমি ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবো, ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবো। তার মানে ডাব্লিউডিপি ওপেনিং, ঠিক আছে, এটা ওপেনিং ডাব্লিউডিপি ফার্স্ট ইয়ারের ওপেনিং, হ্যাঁ এটা আমি বলতে পারি, এন্ড না। আর এটা হলো সেকেন্ড ইয়ারের ওপেনিং। আচ্ছা আচ্ছা আমি অ্যাসেটটা সেকেন্ড ইয়ারে বিক্রি করে দিচ্ছি, আমি বলবো সেকেন্ড অ্যাসেটটা আমি সেকেন্ড ইয়ারে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা 1600-র উপরে 25% করলে আমি পাবো 400। আচ্ছা অ্যাসেটটা বিক্রি করে কি হয়েছে, আমার লাভ হয়েছে না? খেয়াল করে দেখেন, অ্যাসেটটা বিক্রি করে আমার লাভ হয়েছে। আচ্ছা চার্জ মানে কি, যে আমাকে ট্যাক্স দিতে হবে। ব্যালেন্সিং চার্জ মানে কি, যে ট্যাক্স আমাকে কি করতে হবে, দিতে হবে। তো 600-র পরে আমি কত চার্জ করবো, 600 ইন্টু 0.25, তার মানে 150। এই 150 টাকা আমাকে কি করতে হবে, দিতে হবে, তাই না? 150 নেগেটিভ। আচ্ছা যদি এরকম হইতো যে আপনি অ্যাসেটটা 600 না, সরি অ্যাসেটটা আপনি 7000 না, দেখেন আমার রিটার্ন ডাউন ভ্যালু ছিল কত, 6400, আর সেল করছেন কত, 7000, তার মানে চার্জ আমার গেইন হয়েছে কত, 600। 600। আচ্ছা এই টার্মোলজি কি ব্যালেন্সিং চার্জ, ব্যালেন্সিং অ্যালাউন্স, এই টার্মোলজি কি ইউকে ট্যাক্স ল টার্মোলজি, হ্যাঁ এখানে ইউজ করা হচ্ছে। ব্যালেন্সিং চার্জ, ব্যালেন্সিং অ্যালাউন্স এগুলো কিন্তু ইউকে ট্যাক্স ল টার্মোলজি। আমরা কি করি, গেইন বলি। অ্যাসেট বিক্রি করে ধর আমার রিটার্ন ডাউন ভ্যালু যদি বেশি মূল্যে বিক্রি করতে পারি কি হবে, তাহলে গেইন হবে, তাই না? গেইন হবে। আচ্ছা অ্যাসেটটা যদি এরকম হইতো, সেল 6000 টাকা, সেল 6000 টাকা, সেক্ষেত্রে আমার কি হইতো, ব্যালেন্সিং অ্যালাউন্স হইতো না? সেক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্সিং অ্যালাউন্স হইতো। ব্যালেন্সিং অ্যালাউন্স কত, 400। আর ব্যালেন্সিং অ্যালাউন্স হলো কি ইউকে ট্যাক্স বলতে, ব্যালেন্সিং অ্যালাউন্স বলতে লস। ব্যালেন্সিং অ্যালাউন্স মানে কি, লস। ব্যালেন্সিং অ্যালাউন্স বলতে লস বোঝে, হ্যাঁ লস। আচ্ছা তো লস হলে কি হবে, আমার ট্যাক্স সেভিংস হবে। লস হলে আমার কি হবে, ট্যাক্স সেভিংস হবে। কত, 100। বোঝা গেছে কিনা?
এই ওয়ার্কিংটা বোঝা গেছে? এই ওয়ার্কিংটা কিন্তু আপনাকে করতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, এই ওয়ার্কিংটা ম্যান্ডেটরি, মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল ম্যাথের ক্ষেত্রে এই ওয়ার্কিংটা আপনার জন্য ম্যান্ডেটরি। যদি ম্যাথে প্ল্যান বা মেশিনারি রিলেটেড কোনো কিছু থাকে এবং এটার পরে যদি ট্যাক্স ডেফিনিশন অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনাকে ওয়ার্কিং করতে হবে। আচ্ছা, আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটা ওয়ার্কিং করতে হয়। এটা হলো ওয়ার্কিং 1 ছিল, যে ক্যালকুলেশন অফ ব্যালেন্সিং চার্জ, ব্যালেন্সিং অ্যালাউন্স এন্ড ট্যাক্স সেভিংস। এটা ওয়ার্কিং 1। ভাইয়া লাস্ট ইয়ারের গেইন লসটা যদি আরেকবার একটু বলতেন। এটা মানে আমার সেকেন্ড ইয়ারের যেটা ওপেনিং ছিল জি 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 ৬,৪০০, 400। জি সেল, ও আচ্ছা আমরা দুই ভাবে সেলটা চিন্তা করছি। যদি ৭,০০০ হয় তাহলে কি হইতো, ৬,০০০ হলে কি হইতো? হ্যাঁ, দুই ভাবে চিন্তা করছি। যদি 7000 হয় তাহলে কি হতো? 7000 হলে তো আপনার চার্জ হইতো ব্যালেন্সিং চার্জ। চার্জের বাংলা অর্থ হলো কি ধার্য করা। চার্জ মানে ধার্য করা। তাহলে কি আমার গেইন হইতো ৬০০ টাকা, এই তো? 600 টাকা। জি জি 600 টাকা গেইন হইতো। গেইন লিখলে কিন্তু ভুল নাই। আর গেইন হলে কি আপনাকে ট্যাক্স পে তাহলে করতে আমি ডেপ্রিসিয়েশন ১০০ টাকা লে ট্যাক্স আমি রিফান্ড পাবো? বুঝি নাই। ১৫০ টাকা যেটা লেস করছি সেটা হলো আমার ট্যাক্স সেভিংস থেকে বাদ যাবে। ট্যাক্স সেভিংস হলো কি ইনফ্লো হিসেবে কনসিডার করা হয়, কারণ আমরা যদি ধরেন কি ডেপ্রিসিয়েশনটা চার্জ করার কারণে কি আমাকে ট্যাক্স কম দিতে হচ্ছে না, হুম। কম দিতে হচ্ছে কিন্তু এই জন্য। আর মাইনাস মানে কি এই পরিমাণ ট্যাক্স আপনাকে পে করতে হবে। এখানে মাইনাস বলতে বোঝাচ্ছে কি যে এই পরিমাণ ট্যাক্স আপনাকে দিতে হবে। ও আচ্ছা, যেমন খেয়াল করে বুঝতে দেখেন, পারছি। হ্যাঁ হ্যাঁ আমরা তো ট্যাক্সের ফিগারটা মাইনাসই লিখি, কিন্তু মাইনাস লিখি না যে আপনার হ্যাঁ 1 হ্যাঁ লাখ মাইনাস। টাকা প্রফিট হয়েছে, 1 লাখ টাকার পর 25% ট্যাক্স দিতে হবে। 1 লাখ টাকা প্রফিট, এটা পজিটিভ। আর লিজ ট্যাক্স লিখি কি 25% মাইনাস করে মাইনাস। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা ওয়ার্কিং করতে হয় কি যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটা ওয়ার্কিং করতে হয়। ক্যালকুলেশন অফ net changes in working capital, changes in working capital, changes in working capital. Question is, say for example, আমার সেলস ফিগার দেয়া আছে এরকম। এটা আমি টেবিলে করি তাহলে আরো সুবিধা হবে। সেলস যে আছে আমি ধরে নিই এখানে 100 টাকা, অল্প করে নিলাম 100, 105, আচ্ছা এটা 110 ধরি, 110, 105, 120। ঠিক আছে, কোশ্চেনে বলে দিছে যে 10 মানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার 10%, মানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার 10% অফ সেলস, মানে সেলসের 10% আপনার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার। হ্যাঁ, 10% অফ সেলস, সেলসের 10% কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কি রিকোয়ার। হ্যাঁ, আচ্ছা, at the beginning of the period, at the beginning of the period মানে বছরের শুরুতেই দরকার। তার মানে আমার শুরু দরকার কখন? জিরোতে, জিরোতে না। আচ্ছা, আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটালটা লিখি, ডব্লিউসি লিখি ওয়ার্কিং ক্যাপিটাল, দেখি তো জিরোতে আমার লাগবে কত? 10। 1 এ আমার লাগবে কত? 11। 2 তে লাগবে কত? 10.5। 3 তে লাগবে কত? 12। দেখেন ক্লিয়ার কিনা। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড হলো কি বছরের শুরুতে, বছরের শুরু।
ফার্স্ট ইয়ারের শুরু মানে কি 0, সেকেন্ড ইয়ারের শুরু বলতে মানে ফার্স্ট ইয়ারের শেষে অথবা সেকেন্ড ইয়ারের ফার্স্ট। বুঝা গেছে কিনা এটা? আচ্ছা আমাদের আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু ম্যাথের ফর্মেটে বসে না, আমাদের কি দরকার? চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, তাই না? চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। তাহলে এনডব্লিউসি আমরা বের করতে পারি না, নেট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, নেট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, চেঞ্জেস ইন ডব্লিউসি। চেঞ্জ মানে পরিবর্তন। দেখেন তো আমার 10 বাড়ছে না 1 টাকা? 1 1 তারপর প্লাস 0.5 পরেরটা কি হবে ভাইয়া? প্লাস 0.5 হ্যাঁ প্লাস 0.5, পরেরটা 0.5 হবে। এরপরটা কি হবে? তারপর হচ্ছে মাইনাস 1.5 1 পয়েন্ট। এরপরটা হবে 12, তারপর 12 হবে, 12 হবে। জি এরপরটা 12 হবে। মানে আমি যা ইনভেস্ট করছি সেগুলো আবার কি করব? ব্যাক পাবো। ব্যাক পাবো। আমি যা ইনভেস্ট করছি সেগুলো আবার ব্যাক পাবো। মুজাম্মেল ভাই ভিডিওগুলো কি দেখতে পারছিলেন? জি ভাই আলহামদুলিল্লাহ পারছি ভাইয়া। না ওই যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে যেগুলো দিচ্ছেন। হ্যাঁ ভাইয়া দেখতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে তো ভালো। আপনাদের কারো কি মানে প্রবলেম আছে কিনা রিলেভেন্ট কস্টিং নিয়ে? সবাই দেখতে পারছিলেন? আমি দেখতে পারি নাই। ভাইয়া না দেখতে পেরেছি, ডিলে করেও দিছি, কিন্তু না দেখলে কিন্তু ক্লাসটা আবার করে মজা পাবেন না। সবটাই সবটাই দেখতে পেরেছি। আপনার মানে ক্যালকুলেশনটা হেভি, মানে ভালো লেগেছে। হ্যাঁ ওই ক্যাপ দিয়ে যে মানে ক্যালকুলেশনটা, এটা সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আমাদের একটা কনসেপ্ট আছে কি ইনফ্লেশন নিয়ে একটা কনসেপ্ট আছে। হ্যাঁ ইনফ্লেশন, দুইটা ইস্যু তো মনে আছে তাই না? একটা কি বলছে যে depreciation is not a relevant cash flow but changes in but tax savings and tax depreciation is a relevant cash flow। আর working capital এর ক্ষেত্রে বলছি যে working capital is not a relevant cash flow but changes in working capital is the relevant cash flow। cash flow। আচ্ছা ইনফ্লেশনটা দেখেন না, ইনফ্লেশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে ফিশার একটা ফর্মুলা দিছিল, এটাকে ফিশার ইফেক্ট বলে। হ্যাঁ ইনফ্লেশন সম্পর্কে ফিশার একটা ফর্মুলা আছে ইনফ্লেশন সম্পর্কে। 1 plus m is equal to 1 plus r into 1 plus i। হ্যাঁ 1 plus i। এটা যে টাইপ করতে পারি এটা বারবার। আচ্ছা 1 plus m এটা ফিশার একটা ফর্মুলা দিছে। আচ্ছা কোনটা কি রিপ্রেজেন্ট করে আমরা যদি দেখি, মানি ডিসকাউন্টেড। হ্যাঁ আর তো হলো রিয়াল ডিসকাউন্টেড, রিয়াল ডিসকাউন্টেড। আই তো হলো ইনফ্লেশন রেট, ইনফ্লেশন রেট, ইনফ্লেশন রেট। আচ্ছা মানি ডিসকাউন্টেড বলে কি এখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা আছে। ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট। হ্যাঁ মানে মানি ডিসকাউন্টের ক্ষেত্রে কি ইনফ্লেশন অ্যাডজাস্ট করা থাকে। adjusted with inflation, যেটা অ্যাডজাস্ট করা থাকে ইনফ্লেশনের সাথে, adjusted with inflation যেটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করা থাকে। আর এখানে নো অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন।
ইনফ্লেশন কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, হ্যাঁ, নো অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন। আর মানি ডিসকাউন্টের ক্ষেত্রে কি থাকে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করা থাকে। আচ্ছা, এটা কনসেপ্ট হলো এখানে এরকম যে আপনার যে ক্যাশ ফ্লো গুলো দেয়া আছে, ক্যাশ ফ্লো গুলো কোন টার্মে দেয়া আছে, এগুলো কি রিয়াল টার্মে দেয়া আছে নাকি মানি টার্মে দেয়া আছে, এই জিনিসটা মানে ম্যাথে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে। মানে আমার ক্যাশ ফ্লো গুলো কোন টার্মে দেয়া আছে, এগুলো কি রিয়াল টার্মে দেয়া নাকি মানি টার্মে দেয়া, মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ক্যাশ ফ্লো কিনা, প্লাস ডিসকাউন্ট রেটটা কিসে দেয়া আছে, এই দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে। অবজার্ভ করতে হবে কি আমাদেরকে, অবজার্ভ করতে হবে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোস গুলো কোন টার্মে দেয়া আছে। অবজার্ভ ফার্স্ট হলো কি ডিসকাউন্ট রেটটা যদি অবজার্ভ করতে পারেন না, আচ্ছা ক্যাশ ফ্লো গুলো দিই, ডিসকাউন্ট রেট লিখে, ডিসকাউন্ট রেট এটা কি মানি টার্মে or real term, whether it is in money term or real term, এটা কি মানি টার্মে নাকি রিয়াল টার্মে দেয়া আছে, এটা আমাকে দেখতে হবে। এন্ড ক্যাশ ফ্লোস, এবং ক্যাশ ফ্লো গুলো কিসে দেয়া আছে, ক্যাশ ফ্লো গুলো কিসে দেয়া আছে, এটা কি রিয়াল টার্মে দেয়া আছে নাকি মানি টার্মে দেয়া আছে, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে এটা কনসেপ্ট হলো এরকম যে মানি ক্যাশ ফ্লোকে মানি ডিসকাউন্ট রেট দ্বারা ভাগ করলে যে এনপিভি আসবে, রিয়াল ক্যাশ ফ্লোকে রিয়াল ডিসকাউন্ট রেট দ্বারা ভাগ করলে ঠিক সেম এনপিভি আসবে। আপনি ডিসকাউন্ট রেটে মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দেওয়া থাকে, মানি ডিসকাউন্ট রেট দেওয়া থাকে, তাহলে আপনার ক্যাশ ফ্লো গুলো কি হইতে হবে, মানি টার্মে হইতে হবে। বোঝা গেছে কিনা, এই কনসেপ্টটা এরকম বলে। মানি ক্যাশ ফ্লোকে যদি মানি ডিসকাউন্ট রেট দ্বারা ডিভাইডেড করেন, তাহলে যে এনপিভি পাবেন মানি ডিসকাউন্ট রেট, যে এনপিভি পাবেন ইজ ইকুয়াল টু ঠিক সেম এনপিভি পাবেন রিয়াল ক্যাশ ফ্লোকে রিয়াল ডিসকাউন্ট রেট দ্বারা ডিভাইডেড, ক্যাশ ফ্লোস ডিভাইডেড রিয়াল ডিসকাউন্ট। ধরেন একটা বলি, ধরেন এরকম, ধরেন আপনি ডিসকাউন্টেড যেটা দেয়া আছে এটা রিয়াল টার্মে দেয়া আছে, বলা আছে যে ডিসকাউন্টেড ইজ গিভেন ইন রিয়াল টার্ম, এবং ক্যাশ ফ্লো দিয়ে দিছে, ক্যাশ ফ্লো গুলো রিয়াল টার্মে দিয়ে দিছে, ইনফ্লেশন দিয়ে দিছে, মানে ইনফ্লেশনের রেট বলে দিছে। এখন কি করবে, আচ্ছা আমার ডিসকাউন্ট রেটটা কিসে দেয়া আছে, রিয়াল টার্মে দেয়া আছে, ক্যাশ ফ্লো গুলো কি আছে রিয়াল টার্মে দেয়া না, রিয়াল টার্মে দেয়া আছে, তার মানে ওই ক্যাশ ফ্লো গুলোকে কি করতে হবে না, আর ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নিতে হবে না। কারণ আমি রিয়াল ক্যাশ ফ্লোকে যদি রিয়াল ডিসকাউন্টের দ্বারা ভাগ করি, তাহলে আমি যে এনপিভি পাবো, ক্যাশ ফ্লোকে যদি মানি টার্মে কনভার্ট করি এবং ডিসকাউন্ট রেটকে যদি মানি টার্মে কনভার্ট করি, ঠিক সেম এনপিভি পাবো। কেমন ভাই, বোঝা গেছে? না ভাইয়া বুঝতে পারিনি, আরেকটা বার যদি বলতে। আবার বলি, মানে কোশ্চেনে ধরেন রিয়াল ডিসকাউন্ট রেট দেয়া আছে, কোশ্চেনে রিয়াল ডিসকাউন্ট রেট দেয়া আছে এবং আপনার ক্যাশ ফ্লো বলা আছে, ইনফ্লো এবং আউটফ্লো সম্পর্কে বলা আছে যে আমি সেল করব এত এবং আমার ভেরিয়েবল কস্ট এই পরিমাণ ভেরিয়েবল কস্ট ইনকার হবে, ইনফ্লো এবং আউটফ্লো সম্পর্কে বলা আছে। আচ্ছা, এবং ইনফ্লেশন রেটও দেয়া আছে, সেক্ষেত্রে ক্যাশ ফ্লো গুলোকে কি আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করবো কিনা, এখানে আমি করব না, কেন করব না, কারণ আমার ডিসকাউন্ট রেট কিসে দেয়া, রিয়াল টার্মে দেয়া, আমার ডিসকাউন্ট রেটটা কিসে দেয়া আছে, রিয়াল টার্মে দেয়া আছে, তার মানে ক্যাশ ফ্লো গুলো যদি রিয়াল টার্মে থাকে, তাহলে আমি কি করব, রিয়াল ক্যাশ ফ্লোকে রিয়াল ডিসকাউন্ট রেট দ্বারা ডিভাইডেড করব, রিয়াল ক্যাশ ফ্লোকে কি করব, রিয়াল ডিসকাউন্ট রেট দ্বারা কি করব, ডিভাইডেড করব। বুঝতে পারছেন কিনা কামাল ভাই?
অবজারভেশনের পার্টটা থেকে যদি আরেকটা বার ডিসকাউন্টেড অবজারভেশনের পার্ট বলতে কি যে আমাকে কি দেখতে হবে যে ডিসকাউন্টেডটা কিসে দেয়া আছে, এটা কি মানি টার্মে দেয়া নাকি রিয়াল টার্মে দেয়া ডিসকাউন্টেডটা। আচ্ছা, কারণ আপনার ডিসকাউন্টেডটা মানি টার্মে দেয়া আছে, তার মানে ক্যাশ ফ্লো মানি টার্মে আমি কিভাবে বুঝবো এটা? কোশ্চেনে বলে দিবে, কোশ্চেনে বলে দিবে যে ডিসকাউন্টেডটা কি ইনফ্লেশন অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড। আচ্ছা, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড তার মানে মানি টার্মে না, মানি টার্মে। মানি টার্মে দেয়া আছে। আচ্ছা, তার মানে ক্যাশ ফ্লো গুলো কোন টার্মে হইতে হবে, আপনি মানি টার্মে আসতে হবে, মানি টার্মে আসতে হবে। আপনার যদি রিয়াল ক্যাশ ফ্লো দেয়া থাকে তাহলে এগুলো কি করতে হবে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে তাহলে এগুলোকে রিয়েল টার্মে নিতে হবে। না রিয়াল টার্মে যদি দেয়া থাকে এবং আচ্ছা, আপনার ইনফ্লেশন যদি দেয়া থাকে তাহলে ক্যাশ ফ্লো কি করবেন, ইনফ্লেশন দ্বারা আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে মানি টার্মে আনতে হবে। হ্যাঁ, মানি টার্মে আনতে হবে, আলটিমেটলি সবগুলোকে মানি টার্মে আনতে হবে। হ্যাঁ আলটিমেটলি সবগুলোকে মানি টার্মে আনতে হবে। কেন আনতে হবে? কারণ আপনার ডিসকাউন্ট রেটটা দেয়া আছে কি মানি টার্মে দেয়া আছে। আচ্ছা, কিন্তু ডিসকাউন্ট রেটটা যদি রিয়াল টার্মে দেয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যাশ ফ্লো গুলো যদি কিসে দেয়া থাকতো, রিয়াল টার্মে থাকতো, তাহলে কিন্তু আমাকে আর নিয়ে আসতে হচ্ছে না। বোঝা গেছে কিনা? জি জি। আচ্ছা, যদি এরকম হয় আপনার ক্যাশ ফ্লো গুলো মানি টার্মে দেয়া আছে, ক্যাশ ফ্লো গুলো কি দেয়া আছে, মানি টার্মে দেয়া আছে, ক্যাশ ফ্লো গুলো মানি টার্মে দেয়া আছে, ডিসকাউন্টেড রিয়াল টার্মে দেয়া আছে, কি করবে? বলা আছে ডিসকাউন্টেড, এটা এখানে কি করা হয়, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয় না ডিসকাউন্টেড। তাহলে কি আমি ডিসকাউন্ট রেটটাকে মানে ডিসকাউন্টটাকে মানি টার্মে কনভার্ট করতে হবে, রাইট? যে আমার যে ফর্মুলা আছে এই ফর্মুলা দ্বারা আমি কনভার্ট করতে পারবো ডিসকাউন্ট রেটটাকে। জি ঠিক আছে। বোঝা গেছে কিনা? জি জি। এই কনসেপ্টটা একটু মাইন্ডে রাখতে হবে। আর এখানে কিন্তু একটা জিনিস হলো কি যে মানি ক্যাশ ফ্লোকে যদি মানি ডিসকাউন্টের দ্বারা ভাগ করি না জিএনপিভি পাবো না, রিয়াল ক্যাশ ফ্লোকে রিয়াল ডিসকাউন্টের দ্বারা ভাগ করি ঠিক সেম এনপিভি পাবো। জি। আপনার হয়তো বা দশমিকের কিছু ডিফারেন্স হতে পারে, 10 টাকা 20 টাকা বা 50 টাকা ডিফারেন্স হতে পারে, কিন্তু কাছাকাছি আসবে। হ্যাঁ, এটা বলছি। আচ্ছা, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে কি মানে আমি যে আপনাদের দুটো ভিডিও দিয়েছি না, এই ভিডিওর বাইরে এই দুটো মানে এই কনসেপ্টগুলোই ছিল, এগুলো ভিডিওর মধ্যে ছিল না। আচ্ছা, আরো দুই একটা কনসেপ্ট আছে, একটা হলো ইএসই আছে, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট একটা কনসেপ্ট আছে, ইএসই। ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট, এটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টের জন্য কি আলাদা মানে এটা আলাদা একটা মেথড। আর এটা দেখবেন কি ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টের কনসেপ্ট হলো কি রিপ্লেসমেন্ট অ্যানালাইসিসে বলা আছে, রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস। দেখবেন ইনভেস্টমেন্ট পেজে একটা টপিক আছে রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস নামে একটা টপিক আছে। রিপ্লেসমেন্ট অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে যে আমি আমার মেশিনগুলো কতদিন পর পর রিপ্লেস করব, বোঝা যাচ্ছে হ্যাঁ, যে আমি আমার মেশিনগুলো কতদিন পর পর রিপ্লেস করব। ঠিক আছে, মানে মেশিনগুলো কি পুরাতন হয়ে গেলে কি এগুলোর ক্ষেত্রে কি আমার রিপেয়ার মেইনটেনেন্স কস্ট কিন্তু বেশি লাগে। যদি কোনো মেশিন পুরাতন হয়ে যায় দেখা যায় যে রিপেয়ার মেইনটেনেন্স কস্টটা কি হয়ে যায়, বেশি লাগে নতুন মেশিনের তুলনায়। ঠিক আছে, যেমন দেখেন আপনারা থিঙ্ক করে দেখেন যে মানে মানুষ ইনভার্টার এসি কেন কিনতেছে, ডেফিনেটলি কস্ট সেভ হচ্ছে, কিন্তু কেনার সময় তো বেশি দিতে হচ্ছে, কেনার সময় কিন্তু বেশি দিতে হচ্ছে, কিন্তু কেন কিনতেছে, ডেফিনেটলি কস্ট সেভ হচ্ছে। আবার অনেকে কি করে যে পুরাতন ইলেকট্রনিক দিকে বিক্রি করে কি করে নতুন 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 তা নেয়। ঠিক না? তাই ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটা রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস, যে আমি আমার প্ল্যান্ট বা মেশিনারি গুলো, আমাদের কোম্পানির মেশিন আছে, এই মেশিনগুলো কতদিন পর পর চেঞ্জ করব, এটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বলে। আচ্ছা, ধরেন ম্যানেজমেন্ট থিঙ্ক করতেছে যে সে তার মেশিনটা, সে একটা ডেডলাইন দিয়েছে যে সে যে মেশিন রিপ্লেস করতে যাচ্ছে
replaced within 3 years or 4 years or 5 years মানে সে রিপ্লেস করতেছে within 3 years 4 years or 5 years 5 years এখন তার জন্য কোন ইয়ারে মেশিন রিপ্লেস করলে ভালো হবে এটাই আমাকে কি করতে হবে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টের মাধ্যমে ডিসিশনটা নিতে হবে মানে এক্সএজেড কোম্পানিকে প্রত্যেক 3 বছর পর পর তার পুরাতন মেশিন রিপ্লেস করলে ভালো হবে নাকি প্রত্যেক 4 বছর পর পর রিপ্লেস করলে ভালো হবে নাকি প্রত্যেক 5 বছর পর পর রিপ্লেস করলে ভালো হবে আচ্ছা কোন একটা মেশিন যদি 3 ইয়ার্স কন্টিনিউ করে তাহলে ওই মেশিনের আমরা আগে কস্ট বের করব পিভি অফ কস্ট ইয়ার্স পিভি অফ কস্টের মধ্যে যে জিনিসগুলো থাকে ইনিশিয়াল কস্ট অফ মেশিন মানে মেশিন কিনতে যে খরচ হয়েছে ইনিশিয়াল কস্ট অফ মেশিন এর মধ্যে কি থাকতে পারে পারচেজ প্রাইস থাকতে পারে তাই না পারচেজ প্রাইস প্লাস ইনস্টলেশন কস্ট হ্যাঁ পারচেজ প্রাইস ইনস্টলেশন কস্ট আচ্ছা আর কি থাকবে মেইনটেনেন্স কস্ট থাকবে পার ইয়ার আচ্ছা আমরা কি বের করতেছি পিভি অফ কস্ট কিন্তু তাই না প্রেজেন্ট বিল অফ কস্ট আচ্ছা এই মেশিনটা কি করবেন যদি 3 বছর ইউজ করেন তাহলে 3 বছর পরে আপনি একটা বিক্রি করে দিবেন না তাহলে বিক্রি করলে কি পাবেন সেলভেজ ভ্যালু পাবেন না সেলভেজ ভ্যালু সেলভেজ ভ্যালু আচ্ছা প্রত্যেক বছরের মেইনটেনেন্স কস্টটা কি এখানে আসবে হ্যাঁ এটা প্রেজেন্ট ভ্যালু হিসেবে যাবে পিভি অফ মেইনটেনেন্স কস্ট পার ইয়ার পিভি অফ সেলভেজ ভ্যালু আচ্ছা ভাই বুঝা গেছে কিনা একটা एग्जांपल দিলে ভালো হতো আচ্ছা এটা আমরা ম্যাথ দেখবো আমি জাস্ট একটু মানে এভাবে পড়ায় দেখবেন এটা ভালো করবেন হ্যাঁ আমি যেভাবে লিখে যাচ্ছি না এরপরে আমরা একটা ম্যাথ দেখি মানে আমি আপাতত এইভাবে ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয় হ্যাঁ হ্যাঁ মানে এইভাবে লিখে যাই দেখবেন যে এটা আপনাদেরও কাজে দিবে হ্যাঁ ভাই এটা পরে আমরা আবার মেলে পেয়ে গেলে নোটের মতো থাকলো হ্যাঁ এটা নোটের মধ্যে থাকলো আচ্ছা তাহলে 4 ইয়ার্স এর ক্ষেত্রে তাহলে পিভি অফ 4 ইয়ার্স কে তো আমরা এইভাবে বের করব এক বছরের কি আমরা এই মেইনটেনেন্স কস্টটা বের করব প্রেজেন্ট ভ্যালুতে না প্রত্যেক বছরের মেইনটেনেন্স কস্টটা প্রেজেন্ট ভ্যালু আমি 3 বছর রান করলে কি 3 বছরের মেইনটেনেন্স কস্ট হবে না ফার্স্ট ইয়ারের মেইনটেনেন্স কস্ট সেকেন্ড ইয়ারের মেইনটেনেন্স কস্ট থার্ড ইয়ারের মেইনটেনেন্স কস্ট হবে না এরকম তো হবে না আমি কোন কনসেপ্ট থেকে বলতেছি এটা হলো মেইনটেনেন্স কস্টগুলো যেগুলো হয় মেইনটেনেন্স কস্টগুলো যেগুলো হয় এগুলো তো ফিক্সড কস্টের মতো না ওগুলো তো আমরা সাধারণত চার্জ করে দিই পিএলএ বা এটা হয়ে যায় ইয়ারলি মেইনটেনেন্সগুলো জি 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 ওইটারই কথাই বলতেছে ভাই ইয়ারলি মেইনটেনেন্স কস্ট ওইটা এখানে অ্যাড হবে হ্যাঁ ওইটা এখানে অ্যাড হবে এটা তো কস্ট এটাতে আমরা পিএলএ চার্জ করি দেখেন আমার কিন্তু দুইটাই আসছে খেয়াল করে দেখেন অ্যাসেটের মধ্যে যেটা চার্জ করি সেটাও আসছে পিএলএ যেটা চার্জ করি সেটাও আসছে কিন্তু অ্যাসেট আমরা ইনিশিয়াল কস্ট অফ দ্য মেশিন চার্জ করি না পারচেজ প্রাইস প্লাস ইনস্টলেশন কস্টটা চার্জ করি ওই জন্যই বলতেছিলাম যে অ্যাসেটে তো এটা তো অ্যাসেটে চার্জ করি এটা তো ক্যারি ফরওয়ার্ড হয় কিন্তু মেইনটেনিং কস্টগুলো তার ক্যারি ফরওয়ার্ড হয় না ওগুলো তো যে বছর চার্জ করি ওই বছর আমি শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা আর আমরা কিন্তু খেয়াল করে রাখেন আমরা কিন্তু ফিউচার ক্যাশ ফ্লো নিয়ে কাজ করব হ্যাঁ মানে ইএসসি এর ক্ষেত্রে তাই এই ফিউচার ক্যাশ ফ্লো নিয়ে কাজ করব তার মানে আমি যে মেইনটেনেন্স কস্ট গুলো লিখতেছি এগুলো এস্টিমেটেড মেইনটেনেন্স কস্ট নিয়ে আমি কাজ করব ভাই এটা শেষ করে নামাজের একটা ব্রেক দিলে ভালো হতো আচ্ছা এটা আমরা শেষ করে নিই এরপর নামাজের ব্রেক দিব আচ্ছা এটা 5th ইয়ার হ্যাঁ আচ্ছা তাহলে আমি কি বললাম যে আমি যদি একটা মেশিন 3rd ইয়ার পর্যন্ত রান করি তাহলে এটা কি পরিমাণ কস্ট হবে ইনিশিয়াল কস্ট প্লাস মেইনটেনেন্স কস্ট আর সেলস বিলটা বাদ দিব যদি 4th ইয়ার রান করি তাহলে আমার কি পরিমাণ কস্ট হবে 5th ইয়ার রান করলে আমার কি পরিমাণ কস্ট হবে দেখেন আমার কিন্তু 5th ইয়ারের কস্টটা বেশি হবে তাই না বেশি হবে কিন্তু ডেফিনেটলি আচ্ছা আচ্ছা এইজন্য আমরা কি করব যে ইএসসি বের করব ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট আচ্ছা ইএসসি ইয়ার 3 এটার ফর্মুলাটা কি হবে
ইয়ার 3 ফর্মুলা হলো প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড আমার যদি অ্যানুইটি ফর্মুলা আছে না এই ফর্মুলা ইউজ করতে হবে আমার অ্যানুইটি ফর্মুলা কি 1 মাইনাস 1 ভাগ 1.10 আমি ডিসকাউন্টে 10% ধরে নিলাম হ্যাঁ ক্যাপ 3 এটা ব্র্যাকেটে রেখে করি ডিভাইডেড কত 0.10 ঠিক আছে কিনা বুঝা গেছে এটা এখানে আমার একটা ভ্যালু আসবে তাই না আচ্ছা তাহলে ইয়ার 4 এর জন্য আমরা বের করব এটা 4th ইয়ার হবে 3 ইয়ার্স 4 ইয়ার্স 4th ইয়ার অ্যানুইটি 4th ইয়ার অ্যানুইটি ফর্মুলা ইউজ করব আচ্ছা আমরা একটা ম্যাথ এখানে ড্র করি হ্যাঁ মানে নামাজের ব্রেকের পরে আমরা একটা ম্যাথ মিনওয়ালা একটা ম্যাথ ড্র করি এখানে ঠিক আছে জি ভাই আচ্ছা কত বাজে 40 তো 50 এ চলে আসে ঠিক আছে ভাই ওকে 50 ব্যাক করি
মোজাম্মেল ভাই কি আছেন নাকি? মোজাম্মেল ভাই হ্যাঁ ভাইজান। আছেন? ভাই যে 10 মিনিটের কথা বলে এরপরে তো অনেকক্ষণ হয়ে গেল। মনে হয় শরীর খারাপ নাকি? ল্যাপটপে ইয়ে করতেছেন? ল্যাপটপে ঢুকলাম, হ্যাঁ। এটা কি বন্ধ করে দিই না? হ্যাঁ, দেখে তো অসুস্থ মনে হয়। না না, আপনার দুইটা দেখাইতেছে আইডি, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ল্যাপটপটা চালু আপনার করলাম। ল্যাপটপে থাকলে তো রেকর্ড করতে পারেন। না, রেকর্ড আর মাস টাইম থেকে আর করতেছে। আপনি করতেছেন? হ্যাঁ, আমার শুরুর দিকে হ্যালো। একটু মিস হয়েছে আমার। হ্যাঁ, শুরুর দিকে একটু মিস হয়েছে, নেটওয়ার্কে ঝামেলা করতেছিল তো। না, আমার আমি তো শুরুর ওই যে দিকে খুব অল্প সুন্দর আইছিলাম মোবাইলে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি আর করলাম না, আমি ইয়ার থেকে অ্যাপে করবো আর কি। এটা কাইটা দিলাম, ওইটাই ঢুকতেছে। ঠিক আছে, এফএ থেকে করতে পারেন। ওকে, ওই ভাইয়া চলে আসছে। ও সরি, আমি তো মিউটই করিনি, না আনমিউটই করিনি। আচ্ছা আচ্ছা, এটা হলো 36 পেজ, 36 পেজের ম্যানুয়াল। আচ্ছা, রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস আছে। 5 নম্বর অ্যানালাইসিসটা হলো দুইটা ওইতে করা যায়। একটা বলছে ইএসসি এর মাধ্যমে করা যায়, আর একটা বলছে যে লোয়েস্ট কমন মাল্টিপল অ্যাপ্রোচের মাধ্যমে করা যায়। আচ্ছা, লোয়েস্ট কমন মাল্টিপল অ্যাপ্রোচটা আমাদের কখনো আসবে না, শুধু ইএসসি এটা আমাদের জানতে হবে যে ইকুইভ্যালেন্ট আমার কষ্টের মাধ্যমে আমরা কিভাবে করি। আচ্ছা দেখেন, আমাদের যে ওয়ার্ক এক্সাম্পল আছে বলছে কি যে আমরা মেশিনটা কি প্রত্যেক 1 বছর পর পর রিপ্লেস করবো, নাকি প্রত্যেক 2 বছর পর পর রিপ্লেস করবো, নাকি প্রত্যেক 3 বছর পর পর রিপ্লেস করবো। এই ডিসিশন নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? ইএসসি বের করতে হবে না ইএসসি বের করতে হবে। আচ্ছা দেখেন, মেশিনটা যদি 1 বছর পরে রিপ্লেস করেন তাহলে আপনি বিক্রি করে পাবেন 9,000 টাকা। মেশিনটা যদি 1 বছর বিক্রি করেন তাহলে বিক্রি করে পাবেন 9,000 টাকা। ইয়ার অফ রিপ্লেসমেন্ট মেইনটেনেন্স কস্ট পেড এট দ্য এন্ড অফ ইয়ার। আচ্ছা, যদি 1 বছর পরে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার মেইনটেনেন্স কস্টটা লাগবে না। হ্যাঁ, যদি 1 বছর পরে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার মেইনটেনেন্স কস্টটা কি লাগবে না। আচ্ছা, যদি 2 বছর পরে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি ট্রেড ইন অ্যালাউন্স পাবেন 7,500। আচ্ছা, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার শেষে আপনার মেইনটেনেন্স কস্ট লাগবে। আচ্ছা, 3 বছর পরে যদি বিক্রি করেন সেক্ষেত্রে 7,000 পাবেন। সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার শেষে আপনার মেইনটেনেন্স কস্ট লাগবে। মানে মেইনটেনেন্স কস্টটা কি আমার বিগিনিং এ লাগবে, বা আমি যার কাছ থেকে কিনতেছি হয়তো বা ফার্স্ট ইয়ার মেইনটেনেন্স কস্টটা ফ্রি। এটাই।
calculate the optimal replacement policy at a cost of capital of 15%. There is no maintenance cost if the van is replaced after 1 year. যদি after 1 year এর মধ্যে মানে 1 year এর পর যদি রিপ্লেস করা হয় তাহলে কোনো মেইনটেনেন্স কস্ট লাগবে না। ইগনোর ট্যাক্সেশন ইনফ্লেশন, আপনাকে ট্যাক্স এবং ইনফ্লেশনটা কি করতে বলছে? ইগনোর করতে বলছে। তাহলে আমরা কি করব? আগে কস্ট বের করব না? কামাল ভাই শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাই শুনতে পাচ্ছি। এটা ওয়ার্ক এক্সাম্পল হলো 36 পেজ। জি পেজ, হ্যাঁ পেজ 36। পিভি অফ কস্ট বের করব। এটা ইয়ার 1 এর জন্য। ইয়ার 1 আমার লাগবে কত? 12,000। আর 1 বছর যদি ইউজ করি, 1 বছর পরে আমি অ্যাসেটটা বিক্রি করে পাবো কত? 9,000 ডিভাইডেড 1.15। বুঝা গেছে কিনা? 12,000 যোগ 9,000 ডিভাইডেড 1.15। 12,000 মাইনাস 13,173 আসে। আমরা 13,174 ধরলাম। 13,174। আচ্ছা আমরা যদি ইএসি, আচ্ছা ইএসিটা না আমরা আলাদা আলাদা করে বের করব, প্রত্যেকটা এরকম করে বের করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ভাই তাহলে তো 4174 যেটা এটা নেগেটিভ ফিগার। জি জি নেগেটিভ ফিগার, সরি নেগেটিভ ফিগার না, 13,174 নেগেটিভ ইয়ার 2। আচ্ছা এগুলো আমরা বের করতে পারবো। হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটা বের করব ইএসসি টা বের করব। দেখেন এরপর আমরা বের করব কি ইএসসি ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটা, এটা আমরা বের করব। ইয়ার 1 ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট কত হবে? পিভি অফ কস্ট ইয়ার 1 ডিভাইডেড কি অ্যানুইটি ফ্যাক্টর divided annuity factor of year 1 মানে 1 বছরের annuity factor। PV of cost year 1 আমার কত নেগেটিভ আসছে না? 4174 divided 1 minus 1 ভাগ 1.15 cap 1 divided 0.15 equal 0.869 আসে 0.869 তার মানে 4174 ডিভাইডেড 0.869 আসে কত 4803 4803। আচ্ছা কস্ট তো বোঝা যাচ্ছে এটা নেগেটিভ। তাহলে আমার ইয়ার ওয়ানে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট কত 4803। এনুইটির অংশটা আগে করে নিতে হবে, তারপরে ওটা মাইনাস করব না। এই অংশটা আগে করে নিতে হবে, এরপর জাস্ট আমরা ডিভাইডেড করলাম ভাইয়া। কোনটা মাইনাস করছি আমি বুঝিনি, বলেন। ওটা করে তারপরে ওই 4174টা মাইনাস করব নাকি? না ওটা ভাগ ভাইয়া ওটা ডিভাইডেড ডিভাইডেড। আচ্ছা আচ্ছা ওটা ডিভাইডেড করব। ফর্মুলা কি ডিভাইডেড না? ডিভাইডেড ফর্মুলা। হ্যাঁ ডিভাইডেড। 4803 যেটা বের হলো এটা হলো ইএসসি। ইএসসি তাহলে ইয়ার 2 এর ক্ষেত্রে আমরা কস্ট বের করব, পিভি অফ কস্ট বের করব এবং ইয়ার 2 এর ক্ষেত্রে ইএসসি বের করব।
দেখেন ইয়ার টুর ক্ষেত্রে যদি আমার পিভি অফ কস্ট বের করি কত আসে 12,000 প্লাস ইয়ার টুর ক্ষেত্রে আপনি সেল করতে পারবেন 7,000 আর ইয়ার টুর ক্ষেত্রে কিন্তু আবার মেইনটেনেন্স কস্ট আছে হ্যাঁ মেইনটেনেন্স কস্ট আছে 7,500 ডিভাইডেড 1.15 ক্যাপ 2 মাইনাস মেইনটেনেন্স কস্ট আছে না মাইনাস 2,000 মেইনটেনেন্স কস্ট হবে কিন্তু ফার্স্ট ইয়ারের শেষে ভাগ 1.15 ক্যাপ 1 না দিলে হয় ইকুয়াল টু কত আসে $8,068 আসে 8068 আসে 8,068 আচ্ছা আমরা যদি এটার যদি ইএসএ বের করি তাহলে কি হবে ইয়ার টুর যদি ইএসএ বের করি কন্ট্রোল বি annuity factor of year 2 যদি ইএসএ বের করি annuity factor of year 2 আচ্ছা দেখেন পিভি অফ কস্ট ইয়ার 2 কত আমার 8068 ডিভাইডেড annuity ফর্মুলা কি এটা মাইনাস তাই না এটা মাইনাস কিন্তু হ্যাঁ annuity ফর্মুলা কি 1 minus 1 ভাগ 1.15 cap 2 divided 1.15 করলে কত আসে আমাদের 1 minus 1 ভাগ 1.15 cap 2 divided 0.15 1.625 1.626 ধরি আচ্ছা এটা আসে কত 8068 এটা মাইনাস হ্যাঁ 8068 মাইনাস ইয়ার 1 এ তো ডিভাইডেড করলেন 0.15 দিয়ে আর এখানে ডিভাইডেড করলেন 1.15 দিয়ে কোনটা হবে ও এটা 0.15 হবে ফর্মুলা আমি ভুল লিখছি 0.15 হ্যাঁ লিখতে ভুল করছি এনার্জি ফর্মুলা আসান ভাই আচ্ছা এখানে আমার কস্ট আছে যে কত 4972 আচ্ছা দেখেন আমরা যদি ধরেন এরকম হয় যে আমি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা করবেন মেশিনটা কয় বছর পর পর রিপ্লেস করবেন 1 বছর পর পর 1 বছর পর পর কারণ ফার্স্ট ইয়ারে আমার কস্ট কিন্তু কম তাই না ফার্স্ট ইয়ারের কস্ট কম আচ্ছা এই ম্যাথটা বলছি কি কস্ট পার্সপেক্টিভে বলছে বেনিফিট পার্সপেক্টিভেও কিন্তু অনেক সময় করতে হয় মানে বেনিফিট পার্সপেক্টিভে দেখবেন যে ম্যাথটা অনেক সময় চাই প্র্যাকটিক্যালি কি ভাইয়া পরের বছর আবার নতুন যদি একটা মেশিন কিনতে চাই তাহলে খরচ আরো বেশি হবে না 1 বছর পর পর যদি রিপ্লেস করতে চাই নতুন মেশিনের কস্ট যদি যেটা হয় না 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 এরকম না এরকম হবে না আসলে এরকম হবে না আচ্ছা এখানে না কয়েকটা এটা না রিপ্লেসমেন্ট অ্যানালাইসিসে আবার কিছু ড্রব্যাক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ দেখেন ড্রব্যাকটা আমি একটু পড়ে শুনাই না তাহলে হয়তো আপনি কোশ্চেনের অ্যানসার চলে আসতে পারেন এটা আছে 38 পেজে এই ড্রব্যাকটা আপনি যেটা বললেন এটা অ্যানসার চলে আসতে পারে হ্যাঁ 38 পেজে লিমিটেশন অফ দ্য রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস পারফর্ম আচ্ছা এই রিপ্লেসমেন্ট অ্যানালাইসিসটাকে বলা হয় কি এটা ওয়ান অফ অ্যানালাইসিস এই যে একবার যে করলেন না মানে আপনি ডিসিশন নিলেন কি যে প্রত্যেক 1 বছর পর পর কি করতে হবে মেশিনগুলো রিপ্লেস করতে হবে কিন্তু দেখা গেল কি যে আসান ভাই যেটা বললো যে টেকনোলজির কারণে বা কোনো কারণে অ্যাসেটের প্রাইস বেড়ে গেছে কোনো কারণে অ্যাসেটের প্রাইস কি বেড়ে গেছে বা কোনো কারণে অ্যাসেটের প্রাইস ফল করছে সেক্ষেত্রে কিন্তু মানে ইএসসি এর যে প্রিভিয়াস যে ডিসিশনটা এই ডিসিশনটা কিন্তু আর কন্টিনিউ থাকবে না
বুঝা গেছে কিনা? সেই ক্ষেত্রে আমরা আবার ক্যালকুলেশন করব। হ্যাঁ, আবার ক্যালকুলেশন করব। নরমালি এটা বলা হয়েছে কি যে ওয়ান অফ ডিভিশন, হ্যাঁ এটাকে বলা হয় কি ওয়ান অফ ডিভিশন। এই জন্য দেখেন লিমিটেশন অফ দ্য রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস পারফর্ম দিস মেথড assume that firm is continually replacing like with like. দেখেন ফার্স্ট সেন্টেন্সে বলে দিছি কিন্তু this method assume that a firm is continually replacing like with like and therefore determine কি once and for all optimal replacement cycle. এই মেথড তো ইয়ার কম নরমালি যে দেখবেন যে সেলফ টেস্টের যে মেয়াদ গুলো দেয়া আছে 3 4 আর 5, ধরুন যে আমি ইএসসি ক্যালকুলেশন করে দেখলাম যে 4th ইয়ার ইএসসি কম আসে, তার মানে প্রত্যেক 4 বছর পর পর আমরা কি করব মেশিনগুলো রিপ্লেস করব, তাই না? এরকম। আচ্ছা, in practice this is unlikely to be valid, মানে in practice this is unlikely to be valid, মানে বাস্তবে এটা কি খুবই কম সম্ভাবনা এটা বৈধ হয় ডিউ টু চেঞ্জিং টেকনোলজির পরিবর্তন which can quickly make machine obsolete and shorten replacement cycle. আপনার রিপ্লেসমেন্ট সাইকেল যদি বড় হয়ে থাকে কোন টেকনোলজি চেঞ্জের কারণে আপনার মেশিনটা অবসোলেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কুইকলি চেঞ্জ করতে হবে না, কুইকলি চেঞ্জ করতে হবে, এটাই বলতেছে। দিস মিন দ্যাট ওয়ান অ্যাসেট ইজ নট বিং রিপ্লেসড বাই ওয়ান এক্স্যাক্টলি সিমিলার। এটা বলছে ইনফ্লেশন, যেটা যদি মেশিনের প্রাইস বেড়ে যায়, ইনফ্লেশন হুইচ বাই অল্টারিং দ্য কস্ট স্ট্রাকচার অফ অ্যাসেট মিনস দ্যাট অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল ক্যান ভ্যারি ওভার টাইম। মানে অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেলটা কি করতে পারে, ভ্যারি করতে পারে। If inflation affects all variable equally, it is be excluded from the analysis. আচ্ছা, এটা বলছে। আচ্ছা, ট্যাক্সের ইমপ্যাক্ট থাকতে পারে, the effects of taxation, যেটা এখানে ইগনোর করা হয়েছে, the fact that production is unlikely to continue in perpetuity. আচ্ছা, এগুলো হলো কি ড্রব্যাক বলছে। এটা লাস্টে বলছে the fact that production is unlikely to continue in perpetuity, মানে যে মানে আপনার যে ডিফারেন্ট মেশিনও লাগতে পারে, বা আপনি যে ইউনিটগুলো তৈরি করতেছেন, যে প্রোডাক্টগুলো তৈরি করতেছেন, এই ইউনিট প্রোডাক্টটা আজীবন নাও প্রডিউস করতে পারে, ঠিক না? এটা বলছে। আচ্ছা, 39 পেজে দেখবেন যে ক্যাপিটাল রেশনিং আছে 39 পেজে। হ্যাঁ, 39 পেজে আমাদের কি আছে? ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং মানে কি? ক্যাপিটাল লিমিটেশন। ক্যাপিটাল রেশনিং মানে ক্যাপিটাল লিমিটেশন। আচ্ছা, বোটলনেক মানে অপশন বলেছে এটা। বোটলনেক ভাইয়া একটা আছে না যে বোটলনেক অপশন, কি জানি এরকম একটা আছে না? বোটলনেক না তো, না লিমিটেশন, তার মানে হচ্ছে স্কারসিটি। হ্যাঁ, স্কারসিটি মানে স্কারসিটি, বোটলনেক বলে না ভাইয়া। দেখেন আপনি যে স্কারসিটি বলছেন না, স্কার ক্যাপিটাল মিন্স project have to be ranked according to how efficiently they use the limiting factor. Scarcity বলছে, হ্যাঁ, ক্যাপিটাল লিমিটেশন। আচ্ছা, টাইপস অফ ক্যাপিটাল ক্যাপিটাল রেশনিং, দুই ধরনের ক্যাপিটাল রেশনিং ক্ষেত্রে বলছে। টাইপস অফ ক্যাপিটাল রেশনিং, এটা বলছে হার্ড রেশনিং আর সফট রেশনিং। হার্ড রেশনিং হলো কি যে থার্ড পার্টি যদি আপনাকে যদি কোনো রেস্ট্রিকশন দিয়ে দেয় না, সেই ক্ষেত্রে এটাকে বলে হার্ড রেশনিং। মানে সাপ্লায়ার অফ ফান্ড, যারা আপনাকে ফান্ড প্রোভাইড করতেছে, বা গভর্নমেন্ট যদি কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করে, তারা হার্ড রেশনিং বলতে রেস্ট্রিকশন ইম্পোজড বাই the government or supplier of the fund, by the government or supplier of the fund. অর্থাৎ যারা ফান্ড সরবরাহ করে না, তারা যদি কোনো রেস্ট্রিকশন দেয়। যেমন সাপ্লায়ার বলতেছে, সাপ্লায়ার মানে কি? ব্যাংক।
ব্যাংক হইতে পারে বা ইকুইটি হোল্ডার হইতে পারে যারা ফান্ড প্রোভাইড করে, ঠিক না? সাপ্লায়ার সাথে অর্থাৎ সাপ্লায়ার সাথে ফান্ড। যেমন আপনার সামনে দুইটা প্রফিটেবল প্রজেক্ট আছে, আপনার সামনে দুইটা প্রফিটেবল প্রজেক্ট আছে, ঠিক আছে, এবং দুইটা প্রজেক্টে পজিটিভ এনপিভি, দুইটা প্রজেক্টের জন্য 2 কোটি টাকা লাগবে, 1 কোটি 1 কোটি করে। কিন্তু যারা ফান্ড প্রোভাইডার তারা আপনাকে 1 কোটি দিবে না। এবং এই প্রজেক্টটা আপনাকে মানে খুব দ্রুত নিতে হবে। তার মানে আমার কিন্তু আইপিও এর অপশনটাও নাই, কারণ আইপিও কিন্তু একটা লং প্রসেসিং। আইপিও যেটা বলা হয় এটা লং প্রসেসিং। আচ্ছা, আর সফটওয়্যার শেয়ারিংটা হলো কি, যেটা হয় কি ডিউ টু ল্যাক অফ ইন্টারনাল ক্যাপাসিটির কারণে ক্রিয়েট হয়। বোঝা গেছে কিনা হার্ডওয়্যার শেয়ারিংটা? ইন্টারনাল ক্যাপাসিটির কারণে ক্রিয়েট হয়। আপনার সামনে দুটো প্রফিটেবল প্রজেক্ট আছে, ফান্ডও অ্যাভেলেবল, আপনি চাইলে কি এই পরিমাণ ফান্ডও কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। কিন্তু প্রজেক্ট রান করার জন্য যে পরিমাণ স্কিল ম্যান পাওয়ার দরকার ওই পরিমাণ স্কিল ম্যান পাওয়ার নেই। মানে আমরা ম্যান পাওয়ার আছে কিন্তু স্কিল ম্যান পাওয়ার দরকার, ওই পরিমাণ স্কিল কি ম্যান পাওয়ার কি নাই। তেমন ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার, ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার, ওই পরিমাণ স্কিল ম্যান পাওয়ার নাই। আচ্ছা, ক্যাপিটাল রেশনের ক্ষেত্রে আমরা ডিসিশন নিই কিভাবে? হ্যাঁ, ডিসিশন এনপিভি ডিভাইডেড ক্যাপিটাল আউটলে। ক্যাপিটাল আউটলে মানে কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে এই বছর আমার ক্যাপিটাল চলে যাবে ইন দ্য রেশন পিরিয়ড। এনপিভি ডিভাইডেড কি? যে ক্যাপিটাল আউটলে ইন দ্য রেশন পিরিয়ড, এরপরে বেস করে আমরা ডিসিশন নিই। এনপিভি ডিভাইডেড ক্যাপিটাল আউটলে ইন দ্য রেশন পিরিয়ড। আচ্ছা, আপনারা দেখেন 6.2 তে বলা আছে সিঙ্গেল পিরিয়ড রেশনিং। সিঙ্গেল পিরিয়ড রেশনিং মানে কি? শুধুমাত্র কি আমার জিরোতে রেশন থাকবে, শুধুমাত্র কি থাকবে, হয়তো বা জিরোতে বা ইয়ার ওয়ানে থাকবে, তাই না? সিঙ্গেল পিরিয়ড। আর এটা আছে মাল্টি পিরিয়ড রেশনিং, এটার ম্যাথ নাই, এটা দিবেও না, ঠিক আছে? আচ্ছা, আর আমি যে প্রজেক্ট গুলো নিচ্ছি না, এই প্রজেক্ট গুলো দেখতে হবে কি এগুলো কি ডিভিজিবল প্রজেক্ট নাকি ইনডিভিজিবল প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্ট গুলো কি আমার ডিভিজিবল প্রজেক্ট নাকি ইনডিভিজিবল প্রজেক্ট, এইগুলো আমাকে দেখতে হবে। ডিভিজিবল প্রজেক্ট হলে কি আমি পার্সিয়ালি নিতে পারবো। ধরেন আমার সামনে দুইটা প্রফিটেবল প্রজেক্ট আছে, এই দুইটা প্রফিটেবল প্রজেক্টে আমার 2 কোটি টাকা দরকার, কিন্তু আমার আছে 1 কোটি 20 লাখ টাকা। তার মানে আমি কি করব? এই র‍্যাঙ্কিং করে যে কোনো একটা প্রজেক্ট নিব, এদার প্রজেক্টে অথবা প্রজেক্ট বি নিব। এবং প্রজেক্টগুলো যদি ডিভিজিবল হয় তাহলে আমি তো র‍্যাঙ্কিং করে নিলাম, আর অন্য একটা প্রজেক্টের কি করব? পার্সিয়াল নিব। বুঝা গেছে কিনা রনি ভাই, বুঝতে পারছেন? ক্যাপিটাল রেশনিং এর ম্যাথ কিন্তু ইজি। হ্যাঁ, মানে আবার বলি, আমার সামনে দুইটা প্রফিটেবল প্রজেক্ট আছে, এই দুইটা প্রজেক্টের জন্য আমার লাগবে 2 কোটি টাকা, কিন্তু আমার কাছে এবং দুইটা প্রজেক্টই আপনার এনপিভি পজিটিভ, কিন্তু আমার কাছে ফান্ড আছে কি 1 কোটি 20 লাখ। তার মানে 1 কোটি 20 লাখ টাকা দেখি আমি দুইটা প্রজেক্ট নিতে পারবো না। আমাকে কি করতে হবে? এদার প্রজেক্ট এ নিতে হবে অথবা প্রজেক্ট বি নিতে হবে। এখন আমি কোনটা নিব? প্রজেক্ট এ নিব নাকি প্রজেক্ট বি নিব? এটা ডিসিশনটা নিব কিসের উপরে বেস করে? র্যাঙ্কিং করে। র‍্যাঙ্কিং করে। এটা ডিসিশনটা নিব যে
আর র্যাঙ্কিং করব কিভাবে? এনপিভি ডিভাইডেড ক্যাপিটাল আউটলেট, এটা দ্বারা র্যাঙ্কিং করব। আচ্ছা, ধরেন যে আমি এ নিলাম। এখন যেহেতু ডিভিজিবল প্রজেক্ট, তাহলে আমি বি কি করব? পার্শিয়াল নিব। এ পুরাটা নিব আর বি কি করব? পার্শিয়াল নিব। আর যদি ইনডিভিজিবল প্রজেক্ট হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যে কোনো একটা প্রজেক্ট নিতে হবে। ডিভিজিবল হলে কি আমি অন্য আরেকটা প্রজেক্ট কি করতে পারবো? পার্শিয়ালি নিতে পারবো। আর ইনডিভিজিবল হলে কি আমি আর অন্য একটা প্রজেক্ট কি করতে পারবো না? পার্শিয়ালি নিতে পারবো না। ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনারা একটু এই যে 41 পেজে আছে না, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল ইন স্ট্র্যাটেজিক কনটেক্সট, দ্য প্রিন্সিপাল, যে এসবিএ, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আছে 42 পেজে। এটা থিওরির জন্য ইম্পর্টেন্ট। শেয়ার হোল্ডার ভ্যালু অ্যানালাইসিস, এসবিএ। প্রিন্সিপাল অফ, এটা দেখেন শেয়ার হোল্ডার ভ্যালু অ্যানালাইসিসটা দেখেন না, এটা আছে 42 পেজে আছে ভাইয়া, 42 পেজে, 42 খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেয়ার হোল্ডার ভ্যালু অ্যানালাইসিস। আর রিয়েল অপশন, রিয়েল অপশন, হ্যাঁ, এই রিয়েল অপশনের ম্যাথ এই পার্টে না করলেও চলবে, কিন্তু ফাইনাল পার্টের জন্য একটু মাইন্ডে রাখেন যে ফাইনাল পার্টে আপনাদেরকে রিয়েল অপশনের ম্যাথ করতে পারলে ভালো। রিয়েল অপশনের ম্যাথ, হ্যাঁ, ইসিসি তে কিন্তু রিয়েল অপশনের ম্যাথ করতে হয়। হ্যাঁ, মানে ইসিসি তে ফাইনাল পার্ট অ্যাডভান্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দিতে হলে কিন্তু আপনাকে রিয়েল অপশনের ম্যাথ করতে হবে। রিয়েল অপশনের কনসেপ্টটা হলো এরকম যে আপনার এনপিভি নেগেটিভ আসছে, কোন একটা প্রজেক্ট থেকে এনপিভি নেগেটিভ আসছে, আমার এনপিভি ডিসিশন রুল কি? যদি ইফ এনপিভি ইজ পজিটিভ দেন পজিটিভ ইজ অ্যাকসেপ্টেড, আর এনপিভি যদি নেগেটিভ হয় দেন কি? পজিটিভ ইজ রিজেক্টেড। এটাই তো আমরা জানি, তাই না? জি। আচ্ছা, কিন্তু এনপিভি নেগেটিভ আসলেও ধরেন যে আমরা যদি এই প্রজেক্টটা নেন, তাহলে ফার্দার আরেকটা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম স্কোপ থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এনপিভি নেগেটিভ আসা সত্ত্বেও কিন্তু আমাকে প্রজেক্টটা নিতে হবে। ক্লিয়ার কিনা? মানে আপনি যদি যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা যদি কাজ করেন, পরবর্তীতে আরেকটা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেক্ষেত্রে এনপিভি যদি নেগেটিভও আসে, এরপর আমরা কি করব? আমরা কিন্তু নিব, তাই না? এনপিভি নেগেটিভ আসলেও কিন্তু আমরা কি করব? নিব, কারণ আমার অন্য আরেকটা প্রজেক্ট কি পাওয়ার সম্ভাবনা আছে। এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট থিওরি, রিয়েল অপশন। মানে এখানে যে এসবিএ যেরকম ইম্পর্টেন্ট, রিয়েল অপশনটাও ইম্পর্টেন্ট। আর ইনভেস্টিং ওভারসিজ করে রাখতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট আমি বলে দিলাম, এটা কোনো আলোচনা কম করছে। এবং রিয়েল অপশনের ম্যাথ কি আপনাদের দেখবেন যে এই পার্টে লাগবে না, কিন্তু ফাইনাল পার্টে যখন উঠবেন তখন রিয়েল অপশনের ম্যাথটা করতে পারলে ভালো। বিসিসি এর বই থেকে, হ্যাঁ, এখানে রিয়েল অপশনের ম্যাথ আছে। আচ্ছা, আজকে আর এফএম নিব না, আপনাদের একটা নামাজের ব্রেক থাকুক, এরপরে আমরা এফএটা শুরু করি। আর আপনাদের মিন টাইম আমরা নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন সলভ করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন সলভ করব। মানে ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা সেভ করে রাখতেছি, আমি এটা আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিই। জি হ্যাঁ, এটা একটু এখনই দিয়ে দিবেন চ্যাট বক্সে নাকি? সেক্টর ভাই এখন দিয়ে দিন, এখনই দিয়ে দিব। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলে আমরা এটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, আমার পেমেন্টটা যাতে একটু ডিউ আছে একটু দিয়ে দিন, হ্যাঁ, কারণ যদি পসিবল ভাই হয়। আমারটা আর মোবাইল ভাইটা তো মনে হয় পাইছেন না? হ্যাঁ হ্যাঁ, পাইছি ভাই, পাইছি। জি জি। কারণ করোনা তো একটা ইমপ্যাক্ট ফেলছে, সবাইকে একটা ইমপ্যাক্ট ফেলছে। হ্যাঁ, সবার উপরেই, বিজনেস সব জায়গায়। সবার উপরে একটা ইমপ্যাক্ট ফেলছে। কারণ আমার তো সব মানে অফিস বন্ধ ছিল, ফার্ম বন্ধ ছিল। এখন অবশ্য আমি কিছু কাজ পাচ্ছি ভাই, ভালো ভালো কিছু ক্লায়েন্টের কাজ পাচ্ছি, এটা এবার একটু ব্যতিক্রম ধর্মীয় কাজ পাচ্ছি, এক্সেপশনাল কিছু কাজ পাচ্ছি। যেমন একটা কাজ পাইছে আপনার এই যে শেয়ার ভ্যালুয়েশনের উপর, এটা একটা ইন্টারেস্টিং ওয়ান। আচ্ছা, ঠিক আছে, আমাদের ব্রেক থাকবো। হ্যাঁ, আপনারা এই এক্সেপশনাল কাজগুলো রিপোর্টগুলো যদি আমাদের
আচ্ছা আমি শেয়ার সাথে একটু মাঝে মধ্যে শেয়ার করলে আমাদের একটু এক্সপেরিয়েন্স হতো। আমি শেয়ার করব না রিপোর্ট করার পরে আচ্ছা শেয়ার করব না। ওদের রিপোর্টটা আমাকে দিয়েছে মানে নেদারল্যান্ডে দুইজন ইনভেস্টর তারা ইনভেস্ট করতে যাচ্ছে, একটু কমপ্লেক্স বুঝছেন মানে ওদের রিপোর্টটা আমাকে দিয়েছে, দেখব শেয়ার করব না ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এফএটা শুরু করি একটু পরে, হ্যাঁ।